প্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মেট্রো সেম টু দ্য পয়েন্ট। আর আমি সঙ্গে আছি সোমা ইসলাম। আপনারা জানেন যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েই আমরা কিন্তু মেট্রো সেম টু দ্য পয়েন্টে আলোচনা করে থাকি। আর এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে উৎকণ্ঠা এবং আলোচনা এবং গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাস্থ্য কেমন আছেন, তার চিকিৎসা চলছে এখন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে, সেখানে তিনি কেমন আছেন। আর সেই কারণে আজকে আমাদের মেট্রো সেম টু দ্য পয়েন্টের নাম রেখেছি আমাদের চিকিৎসা ব্যবস্থা বনাম বিদেশ নির্ভরতা। আর এ বিষয়ে কথা বলবার জন্য আজকে আমাদের মেট্রো সেম টু দ্য পয়েন্টে আমরা আমন্ত্রণ জানিয়েছি অধ্যাপক ডাক্তার ইকবাল আরসালান, সভাপতি স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিব। আমাদের সঙ্গে আরও যোগ দিয়েছেন ডক্টর সৈয়দ আলী আহসান, চেয়ারম্যান কার্ডিওলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকেই আজকে আমাদের মেট্রো সেম টু দ্য পয়েন্টে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই ডক্টর আরসালান, আমরা আপনার কাছে যেটি জানতে চাই যে এই যে চিকিৎসা এবং ওবায়দুল কাদের সাহেব যে মুমূর্ষু অবস্থায় শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হলেন, তারপরে তাকে আপনারা যে চিকিৎসা দিলেন, সেখানে কিন্তু উপমহাদেশের সবচেয়ে বড় যে প্রখ্যাত চিকিৎসক ডক্টর দেবী সেটি এলেন এবং তিনি বললেন বিশ্বমানের চিকিৎসা সেবা তাকে দেওয়া হয়েছে। এখান দিয়ে আমরা একটা ছাড়পত্র পেলাম, কিন্তু তারপরও কেন আমাদের বাংলাদেশ কেন সিঙ্গাপুরে পাঠাতে হলো, সেই জায়গাটা প্রথমে জানতে চাই। বিষয়টা হচ্ছে যে শুধুমাত্র চিকিৎসা যে দেওয়াটাই বিষয় না, চিকিৎসার সাথে যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে। আপনারা যে জানেন যে এই সমস্ত রোগীগুলো খুব স্পর্শকাতর এবং যদি একবার ইনফেকশন হয় তাহলে বাঁচানো খুব কষ্ট। এবং আমরা যে কঠিন অবস্থার সম্মুখীন হয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দেওয়ার পরেও যে এখানে কোনো ভিজিটার ঢুকবেন না, আমরা ভিজিটার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছিলাম। ওনার অলরেডি ইনফেকশন হয়ে গেছে, WBC কাউন্ট 26,000 চলে গেছে। এইখানে তাকে রেখে যে আমাদের যতই উন্নত চিকিৎসা আমরা দেই না, ব্যবস্থাপনা করি না কেন, সেটাকে ধরে রাখা আসলে সম্ভব হচ্ছিল না। এটা হচ্ছে যে মূল বিষয় যে তাকে পাঠানো। ডক্টর সৈয়দ আলী হাসান, আমি আপনার কাছে যেটি জানতে চাই, একদম শুরু থেকে শেষ পর্যন্ত তাকে মাউন্ট এলিজাবেথে পাঠানো পর্যন্ত ওবায়দুল কাদেরের আপনি তো সঙ্গে ছিলেন। এখন বাংলাদেশের মানুষ এই মুহূর্তে আসলে উৎকণ্ঠার জায়গা, কেমন আছেন সিঙ্গাপুরে ওবায়দুল কাদের? আপনি আমাদেরকে সর্বশেষ তার কন্ডিশনটা জানাবেন। যদি আমরা ইতিমধ্যে ঘন্টা পর পর জানতে পারছি তিনি কেমন আছেন, কিন্তু আপনি চিকিৎসক একজন, সেটি আপনার কাছে জানতে চাই। আমরা যে অবস্থায় ওনাকে পাঠিয়েছি উনি সেই অবস্থাতেই আছেন, কোনো অবনতি হয়নি, মানে উনি সেফলি পৌঁছেছেন এবং চিকিৎসকরা খুবই হ্যাপি এই অবস্থায় পেয়ে। এখনও পর্যন্ত ওই চিকিৎসাটাই চলছে এবং বোধহয় আজকে একটা বোর্ড গঠন করার কথা আছে। সেই বোর্ড গঠন করে ওনারা সিদ্ধান্ত নেবেন যে পরবর্তীতে কি করবেন, সেই আপডেট আমরা এখনো পাইনি। আমরা চাই আমাদের নেতা আমাদের কাছে ফিরে আসুক এবং ওনার ছবি যখনই দেখি আমরা তখনই মনটা যেন আটকে ওঠে যে ওনার কি অবস্থা, কি হচ্ছে, কি আমরাও নিজেরাও আতঙ্কে আছি। তবে আশা করি উনি ফিরে আসবেন। স্যার, সেদিন যে অবস্থা নিয়ে উনি আজকে হসপিটালে ভর্তি হলেন, সেটা কি হুট করে হয়েছে নাকি আপনি আমি গণমাধ্যমে দেখেছিলাম যে আপনি এটা একদিনের ব্যাপার না, তার মানে ওনার দীর্ঘদিনের অসুখ উনি পুষে রেখেছিলেন, সেই জায়গাটা কি ছিল এবং তার সুস্থ হতে? উনি 20 ডিসেম্বর আমি ওনাকে দেখছিলাম, উনি আমাদের হসপিটালে আসছিলেন, ইকো করলাম, নিশ্চয়ই উনি অস্বস্তি বোধ করেছেন বলে আসছেন। তখন তো ওনার একটা তুঙ্গে নির্বাচনী প্রচারণা, হ্যান ত্যান, ওনার অনেক দায়িত্ব। তা অনেকে দেখলাম যে ইকোর মধ্যে ইনফেরিয়ার ওয়াল একটু কম নড়ছে, যেটা হার্টের একটা অনেকগুলো ওয়ালের মধ্যে একটা মন্দের ভালো আর কি, যেটাকে বলা হয় একটা ছোটোখাটো অ্যাটাকের মতো মনে হয়েছে। তখন হার্টের ইজেকশন ফ্র্যাকশনও ছিল 47% মতো। তো আমরা ওনাকে উপদেশ দিয়েছিলাম এবং সুগারও খুব হাই। উনি মানে আসলে নেতা মানুষদের যা হয়, ওনারা এক টেনশনে থাকেন, 2 নম্বর হচ্ছে ওনাদের খাওয়া দাওয়ার কোনো স্থিতিশীলতা নাই, যখন যা পারছেন খেয়ে নিচ্ছেন, সুগার আছে কি না আছে, তারপর তার সাথে হয়তো ওষুধপত্র ঠিক মতো পড়ে না। তো যাই হোক, ওনাকে আমরা সাজেশন দিয়েছিলাম যে আপনি কিছুদিন রেস্ট নেন, ভর্তি হন, আমরা আপনার চিকিৎসা করি। উনি বলেন যে না, আমি বাসায় ঠিক থাকবো, আপনারা শুধু উপদেশ দেন। তো আমরা সেই মতো টিম গঠন করে আমাদের নেফ্রোলজিস্ট, আমাদের কার্ডিওলজিস্ট, তারপরে ডায়াবেটোলজিস্ট সবাই মিলে আমরা সমন্বয় করে একটা চিকিৎসা দিয়ে দিয়েছিলাম। এবং উনি বলছেন যে ওয়াদা করে গেছিলেন যে ইলেকশন পরপর আমি আসবো, কিন্তু সেই এত ব্যস্ততার মধ্যে ওনার বোধহয় সেই সময়টুকু হয় নাই এবং সেই ব্যস্ততাটা কাটায় উঠেই তারপরেই দেখেন আমি তো মনে মনে চিন্তা করছিলাম আল্লাহ ওনাকে ভালো রাখুক, কিন্তু না জেনে উনি খারাপ অবস্থায় না আসেন। ঠিকই ঘটনা তাই হয়েছে। সেদিনকার রাত 3টার সময় ওনার বাসায় শ্বাসকষ্ট শুরু হয়েছে। ওনার বাসা থেকে টেলিফোন গেছেন ডাক্তার রুজবি, উনি বোধহয় ওনার প্রাইভেট পার্সোনাল ফিজিশিয়ান প্রফেসর রিজবি। উনি তো দৌড়ায় গেলেন, দৌড়ায় গিয়ে দেখেন যে ওনার বাসায় ড্রাইভার নেই,
গাড়ি সব পড়ে রয়েছে। তখন উনি বাইরে বার হয়ে আরেকজন পাবলিক ট্রান্সপোর্ট ওনাকে রিকোয়েস্ট করে উনি পৌঁছাই দিয়ে গেছেন, ওনাকে পৌঁছাই দিয়ে আইসিইউতে নিয়েছেন। আমি 8:45 হসপিটালে ঢুকে আমি যথারীতি আমার সিসুতে রাউন্ড দিচ্ছি, এমন সময় রিজভী সাহেব টেলিফোন করলেন যে তাড়াতাড়ি চলে আসেন দৌড়ায়। আমি আর কোনো জিজ্ঞেস করলাম না কি কারণে, আইসিইউতে যখন বলছে তখন নিশ্চয়ই একটা বিরাট প্রবলেম। তা আমি দৌড়াতে দৌড়াতে গিয়ে পৌঁছায় যখন দেখি তখন ইসিজি চলছে, ইসিজি ওনারা করতেছেন, কিন্তু ওনার মুখের দিকে তাকায় দেখলাম যে উনি গ্যাসপিং অবস্থায় আছেন, মানে শ্বাস বন্ধ হয়ে যাওয়ার পথে। তারপরে ইসিজি যখন শেষটুকু দেখলাম, দেখি যে হার্টের রেট কমে যাচ্ছে। তখন মনিটরও পাই না, আমি বুঝে ফেলছি যে উনি অ্যাসিস্টলে চলে গেছেন। দাম করে একটা বাড়ি মেরে আমি সিপিআর স্টার্ট করে দিলাম, দিয়ে বললাম ওনার অ্যানেস্থেটিস্ট ছিলেন সেখানে, বললেন যে তাড়াতাড়ি ভেন্টিলেশনে দেন আপনি, আমি এদিকে মেসেজ দিতে থাকি। তারপরে যাক আল্লাহর রহমত, এই মেসেজ দিতে দিতে 15 মিনিটের মাথায় ওনার চলে আসছে। যদি এই জিনিসটা দেরি হয়ে যেত, 3 মিনিট থাকতো, তাহলে ব্রেন ড্যামেজ হয়ে যেত। যাই হোক, আমরা ওনাকে সেই অবস্থায় নেওয়ার পরে তারপরে জরুরি ওষুধ লাইন চ্যানেল, তারপরে ন্যাজোগ্যাস্ট্রিক টিউব, এদিক দিয়ে আরেকটা চ্যানেল ওনাকে প্রতিস্থাপন করার পরে আমি বললাম যে ওনাকে ইমিডিয়েটলি অ্যাঞ্জিওগ্রাম করতে হবে, ভিতরে কি ঘটেছে এটা জানতে হবে আমাদের। তারপরে আমরা ক্যাথল্যাব প্রিপারেশন করলাম, প্রিপারেশন করার পরে ক্যাথল্যাবে গেলাম, ওনার অ্যাঞ্জিওগ্রাম করলাম, করে দেখি যে 3টে নালী বন্ধ, কিন্তু তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ নালী যেটাকে আমরা এলইডি বলি, সেই নালীটা 99% বন্ধ এবং কোনো রক্ত চলাচল করছে না, স্লো ফ্লো হয়ে গেছে। তারপরে আমাদের যারা অনেক সার্জন ছিল সবার মতামত নিয়ে ওনারা যখন বললেন যে সার্জনরা দায়িত্ব নিতে চাচ্ছেন না, তখন আমার বললেন সবাই যে ঠিক আছে আপনি খোলেন। আমি তো কনফিডেন্ট এনাফ ছিলাম। আমরা আরো অনেক কথা শুনবো, আমাদের একটা বিজ্ঞাপন বিরতি দিতে হবে। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, নিয়ে নিচ্ছি মেট্রো সেভেন টু দ্য পয়েন্ট বিজ্ঞাপন বিরতি। কিন্তু দেখেছি আইসিইউ এর রোগীর অর্থাৎ ওনার একটি ছবি সামাজিক গণমাধ্যমে ভাইরাল হয়েছিল, এটা কি করে সম্ভব হয়? সেখানে কেন এত শিথিলতা? শিথিলতা না, আসলে যে আপনাকে আমি প্রথমেই বলেছিলাম যে আমরা বা আমাদের কর্মচারীদের পক্ষে এগুলো নিয়ন্ত্রণ করা খুবই মুশকিল। যে আমাকে ব্যক্তিগতভাবে নিয়ন্ত্রণের জন্যে ওখানে থাকতে হয়েছে সারাদিন, তারপরেও আপনার এদেরকে নিয়ন্ত্রণ করা যায় না। এখন কোন ফাঁকে কে ছবি তুলে ফেলেছে, সেটা সে ফেসবুকে দেওয়ার ফলে এটা ভাইরাল হয়ে গেছে। আমরা সরকারের কাছে অনুরোধ করেছি, আপনিও দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী উষ্মা প্রকাশ করেছেন যে কিভাবে ছবিটা আসলো। আমি আশা করি যে সরকারের যে সমস্ত প্রশাসনিক ব্যবস্থাপনা আছে তার মধ্যে দিয়ে তারা খুঁজে বের করতে সক্ষম হবে, এবং আমি ব্যক্তিগতভাবে যেই হোক না কেন, সে যদি চিকিৎসকও হয়, আমি বলবো সে দুর্বৃত্তায়ন করেছে, তার শাস্তি হওয়া উচিত। স্যার আমি আপনাকে একটা যেটা জানতে চাই যে আমাদের যে চিকিৎসা ব্যবস্থা সেটা নিয়ে সাধারণ মানুষের তো নানান ধরনের অভিযোগ আছে, কিন্তু সবসময় আমরা দেখি যে সাধারণ মানুষের অভিযোগ যেটি হচ্ছে যে তারা সেবাটা পায় না ঠিক মতো। শুধুমাত্র ভালো সেবা পেতে হলে ভিভিআইপি কিংবা বিত্তবান আছে তাদেরকে বাইরে চলে যেতে হয়। এই যে বাইরের প্রতি নির্ভরশীলতা, যাদের সামর্থ্য আছে তারা তো যাচ্ছেন, তাহলে কি আমাদের দেশের সাধারণ মানুষের চিকিৎসাটা ঠিক সেইভাবে হচ্ছে না? অবশ্যই হচ্ছে। আমাদের যাদের শুনেন একটা পার্সেন্টেজ লোক থাকবে যারা, আমি যখন হায়দ্রাবাদে ট্রেনিং করি তখন দেখছি হায়দ্রাবাদের লোক অন্য ডিস্ট্রিক্টে গেছে, অন্য ডিস্ট্রিক্ট থেকে হায়দ্রাবাদে আসছে। ঠিক আমাদের এখানে কিছু সংখ্যক পার্সেন্টেজ লোক আছে যারা বিদেশে চলে যাবেই, তাদের ইচ্ছাই যে 5 স্টার হোটেলে মতো জায়গায় গিয়ে তারা ট্রিটমেন্ট করবে। এটার মানে এই না যে আমরা কম খারাপ চিকিৎসা দিচ্ছি কিংবা এরকম না, আমরা যথেষ্ট এফিশিয়েন্ট এবং আমাদের এখানে যথেষ্ট লোকবল আছে, মনোবল আছে। দেখেন একটা লোক যখন ভারতে যায় সে কিন্তু ধৈর্য ধরে ওখানে অপেক্ষা করে, কিন্তু আমাদের এখানে আসলে ধৈর্য ধরতে চায় না। আমাদের রোগীর সংখ্যা অনেক দিনে দিনে বাড়ছে। স্যার, রোগীদের ধৈর্যের ঘাটতিটা নাকি আত্মবিশ্বাসের জায়গাটা? আত্মবিশ্বাস, অবশ্যই আত্মবিশ্বাস আছে। শুক্রবার এবং শনিবার বন্ধের দিন দেখে তার বাবা কিন্তু বিনা চিকিৎসায় মারা গিয়েছিলেন, সেটা প্রশ্নের জবাব আপনারা দুজনই কি দিবেন? শুক্রবার শনিবার হাসপাতাল খোলা থাকে, কিন্তু খোলা থাকে, কিন্তু যেটা হচ্ছে যে নরমাল থাকে না। না শুক্রবারে থাকে না, শনিবারে তো আপনার হাসপাতাল খোলা। আমাদের তো শুধুমাত্র সরকারি ছুটি হচ্ছে হাসপাতালগুলোতে শুক্রবার, শনিবার কিন্তু আমাদের হাসপাতালে ছুটির দিন না, সবাই থাকে, ফুল ফ্লেজেড চলে। এখন হচ্ছে যে শুক্রবারে কেন, কি অবস্থা বা রুগীটা কি ছিল, এই যে আমি যেটা বললাম যে আয়ুব বাচ্চুকে কিন্তু মৃত আনা হয়েছে। এই কাদের ভাই যদি আর 10 মিনিট দেরি হতো তাহলে কিন্তু ব্রড ডেট হতো।
এখন হচ্ছে যে একটা পেশেন্ট ম্যানেজমেন্টের স্টেজেস আছে। আমি বলবো না আমাদের ঘাটতি নেই, আমাদের যথেষ্ট ঘাটতি আছে। আমাদের যে পরিমাণ জনবল যেভাবে বিন্যাসিত হওয়া প্রয়োজন সেভাবে নেই। আমাদের যেখানে যে জনবল প্রয়োজন নেই সেখানে সেই জনবল দেওয়া আছে, সেটা কোনো কাজে লাগছে না। এবং যেখানে জনবলটা আসলে থাকলে রোগীদের উপকার হতো সেটা আমরা আমাদের সিস্টেমের কারণে অ্যাডহক বেসিসে সমস্ত কাজের কারণে হচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যে চিকিৎসা হচ্ছে না তো বলা যাবে না। আপনি ধরেন যে আপনি 15 বছর আগে একটা এনজিওগ্রাম করতে হলে কলকাতা যেতে হতো, এখন তো এনজিওগ্রাম করতে কলকাতা যেতে হয় না। এখন বাইপাস সার্জারি প্রতিদিনই ঢাকা শহরে হচ্ছে, আপনার ইউনাইটেডে হচ্ছে, স্কোয়ারে হচ্ছে, আপনার আমি প্রাইভেটগুলো যদি বলি, এখান থেকে লোকজন কিন্তু যাচ্ছে প্রাইভেট হাসপাতালগুলোতে, সরকারি হাসপাতালে যায় না, কেউ যায় না বাংলাদেশ থেকে যারা যাচ্ছে। আপনার হচ্ছে যে বারডেমে হচ্ছে, বিএসএমইতে হচ্ছে, এনআইসিভিডিতে হচ্ছে, আপনার হচ্ছে। তো এখন হচ্ছে যে আমাদের যে জনবল আছে বা যে সমস্ত ফ্যাসিলিটিস বা সেন্টারগুলো আছে সেগুলো আরও বেশি সেন্টার, আরও বেশি জনবল তৈরি করা প্রয়োজন, যাতে এদেশের মানুষকে বেশি সময় অপেক্ষা না করতে হয়। যেটা অবশ্যই যে আপনার আলী হাসানের সাথে আমি দ্বিমত পোষণ করি, রুগী যেই হোক না কেন, যেখানেই হোক না কেন, আপনার সে অধৈর্য হবে। আমি আমার মায়ের যদি অসুস্থতা হয় আমি কি তখন চিকিৎসকের মতো আচরণ করব? অবশ্যই না। আমি তখন আমার মায়ের কত দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা করা যায় সেজন্য আমি লড়াই করব। এ লড়াইটা প্রতিনিয়ত মানুষ করতেই থাকবে এবং এই লড়াইটাকে বাস্তব মেনে নিয়ে এদেরকে যত বেশি আমরা সুবিধা দিতে পারি অথবা আস্থায় আনতে পারি সে প্রয়াস আমাদেরকে চালাতে হবে। তো সেই ঘাটতির জায়গাগুলো অবশ্যই আছে, আমাদেরকে চিহ্নিত করতে হবে এবং আপনাদেরও গণমাধ্যমেরও দায়িত্ব আছে যে এই আস্থার জায়গাটা তো আপনারা আমাদেরকে সমালোচনা করবেন, অবশ্যই করবেন, কিন্তু সেই সমালোচনাটা যাতে গঠনমূলক হয় এবং যে আস্থার জায়গাটা দেবী সেটি তৈরি করে গেছেন সেই আস্থার জায়গাটা কিন্তু আমাদের দেশের ভিতর থেকে কেউ তৈরি করেনি। তো সে জায়গাটাও যে আপনার জনসচেতনতা তৈরি করবার জন্য গণমাধ্যমেরও একটা দায়িত্ব আছে যে সমালোচনার বাইরে আবার এই আস্থার জায়গাটা তৈরি করা। উভয় পক্ষের দায়িত্ব আছে আপনি বলছেন। সৈয়দ আলী হাসান, আপনার কাছে আমি যেতে চাই সেটি সর্বশেষ ওবায়দুল কাদেরের স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে এবং তার পরবর্তী পদক্ষেপগুলো কি সেই জায়গাটা নিয়ে আমরা একটু জানতে চাচ্ছি। এটা সময় বলবে, আসলে এত আগে বলাটা টু আর্লি, কারণ এটা প্রতিদিন কি রকম উন্নতি হচ্ছে তার উপরে নির্ভর করছে। আপনারা নিশ্চয়ই একটা নিজেদের পক্ষ থেকে একটা খোঁজ খবর তো রাখছেন, সেই জায়গা থেকে আমরা জানতে চাচ্ছি যে ওনার ওখানে কি ধরনের চিকিৎসা হবে এবং কি কি ভবিষ্যতের জন্য আমাদেরকে লিসেনগুলো এবং জনগণকে আমরা জানাতে চাই আপনার মাধ্যমে। হ্যাঁ, ওনারা এখন যে কি প্ল্যানিং অফ ট্রিটমেন্ট কিভাবে নেবে, এমনি তো মেডিকেশন চলবে খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পাওয়া যায় ওনাকে ভেন্টিলেশন থেকে অফ করতে হবে, ওনাকে যে আইএফবিপি মেশিনটা লাগানো হচ্ছে সেটাকে অফ করতে হবে। এইগুলো নিয়ে তারা চিকিৎসা চিন্তা করছে, করার পরে তারা প্ল্যান করবে যে ওনার উন্নতি কতটুকু হয়েছে। সেই উন্নতির উপরে ডিপেন্ড করবে যে ওনাকে কি এখনই বাইপাস করার দরকার আছে, নাকি এই মেডিকেল ট্রিটমেন্টই চলবে, নাকি আরও 2টা নালীতে স্টেন্ট প্রতিস্থাপন করবে। এগুলো সম্পূর্ণ সব কিছু নির্ভর করতেছে সময়ের ব্যাপার আর কি, সময় কথা বলবে কোন দিকে যাচ্ছে। আমি আপনার মাধ্যমে সাধারণ যারা আমাদের ওবায়দুল কাদের ভাইয়ের যারা হিতৈষী, যারা শুভাকাঙ্ক্ষী, তাদের কাছে একটি অনুরোধ করব, সেটা হচ্ছে যে এই সব ক্ষেত্রে আপনার উনি বা ওনার চিকিৎসা বা উন্নতি, যে চিকিৎসার উন্নতি, সেটা আমরা বলি বা বলতে পারি এইভাবে যে 5 স্টেপ ফরওয়ার্ড হবে। উন্নতিটা 5 স্টেপ ফরওয়ার্ড হবে, আবার দেখা যাবে 3 স্টেপ ব্যাকওয়ার্ড হচ্ছে। বাট এই যে 3 স্টেপ ব্যাকওয়ার্ডেও খুব আনন্দিত, উৎসাহিত হবার বা হতাশ হবার কোনো জায়গা নেই। আবার যে 5 স্টেপ ফরওয়ার্ড হচ্ছে সেখানেও যে আমাদেরকে খুব বেশি আনন্দিত হবার সুযোগ নেই। আমরা যে অপেক্ষা করব এবং আমাদের বিশ্বাস যে আমাদের ভয় ছিল, ভীতির জায়গাটা ছিল, তাকে শিফট করার সময় যখন হাই অল্টিটিউডে তিনি যাবেন তখন তার অবস্থাটা কি থাকে। তা আমাদের সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে এই হাই অল্টিটিউডে তিনি একই অবস্থায় ছিলেন, আমরা যেভাবে তাকে উঠিয়েছি প্লেনে এবং যেভাবে তিনি নেমেছেন
এই জায়গাটায় কোনো রকমের তার স্থিতিশীলতার পরিবর্তন হয়নি। এইটি হচ্ছে সবচেয়ে বড় আশার জায়গা আমাদের জন্য, যে কাদের ভাইয়ের জন্য। সবার মতো করে এবং আপনাদের মতো করে আমরা সকলেই চাইছি ওবায়দুল কাদের সুস্থ হয়ে ফিরে আসুক রাজনীতির মঞ্চে, জীবনের মঞ্চে, তার জনগণের কাছেই ফিরে আসুক। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আসলে আমাদের বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় কোনো ঘাটতি নেই, হয়তো কিছুটা অব্যবস্থাপনা আছে, তবে ভবিষ্যতে সেটিও দূর হয়ে যাবে, এমনটাই বললেন দুজন প্রখ্যাত চিকিৎসক। প্রিয় দর্শক, আরও একবার শুভেচ্ছা জানিয়ে মেট্রো সেভ টু দ্য পয়েন্ট থেকে আমি সোমা ইসলাম বিদায় নিচ্ছি। সকলকে শুভরাত্রি।